হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি, অনেক ভালোবাসা জানাচ্ছি। তো দেখো এদিকে বিছানার চাদরটা না চেঞ্জ করবো না, ভাবছি এর উপরে একটা চাদর পেতে দেবো, কারণ যে নিচে যে চাদরটা আছে ওটাও পরিষ্কার। আর আমি বরাবরই এই ঘরে দুটো আমি চাদর পাতি। আমাদের ঘরে পাতি না, তার কারণ আছে, কারণ বর না ওই দুটো চাদর পাতলে না ওর বলে ওর গরম লাগে। কেন জানি না, বলে ওর মন থেকেই একটা গরম গরম ফিল হয়, তো ওই জন্য প্রোটেক্টরের ওপরে দুটো চাদরও পাততে দেয় না। আর যেহেতু প্রোটেক্টর, সরি, হ্যাঁ প্রোটেক্টর, আর ওই তোমার যেটা নিচে পাতা রয়েছে আর কি ওর সুবিধার জন্য, তো ওই দুটোই আর কি ওর সুবিধা হয়, ওই জন্য চাদর একটা পাতে, বলে দুটো পেতো না কণিকা, আমার আবার সমস্যা হয়ে যাবে, তো ওই জন্য একটাই পাতি। আর এই ঘরে দেখো দুটো চাদর পেতে দিলাম, পেতে এবার বিছানাটা ভালো করে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। আর এই চাদরগুলো তো বেশ অনেকদিন আগেই কিনেছিলাম, তো এখনো পর্যন্ত ঠিক আছে। আর আমার ঘরের চাদরগুলো আমি পেতে ফেলেছি, কিন্তু একই সাথে মাকেও কিনে দিয়েছিলাম, তো মায়ের গুলো এখনো পর্যন্ত রেখে দিয়েছে। ওই আমার যত পুরনো যাই হোক, ছেঁড়া ছেঁড়া নয়, মানে পুরনো যেগুলো সেগুলোই পাতে, বলে এইগুলোই আমার ভালো লাগে। তো ওই জন্য নতুনগুলো আর মা ধরেইনি, মানে ধরেও দেখেনি। আমি তো খুব বকি। হ্যাঁ, দেখবে মানে যখন মায়েরা বলো বা যাই হোক বাবা মারা বলো, সবসময় বিশেষ করে মানে বাবার কথা যদি বাদও দিই, মায়েদের ঘরবাড়ি সাজায় তো মায়েরা, তো তাদের কথা যদি বলি, সব সময় বা জামা কাপড় পরার ক্ষেত্রে পুরোনো নাইটি পুরোনো শাড়ি সবসময় আগে আগে পরবে, নতুনটা তারা গুছিয়ে গুছিয়ে রাখবে। তো আমি আমার মাকেও বলি যে কেন পুরোনোগুলোই সবসময় কেন পরো, আমি আমার শাশুড়ি মাকেও তাই বলি। কিন্তু কে কার কথা শোনে, তারা তো তাদের মতো চলবে, তাদের যেটা মনে হবে সেটাই করবে। তো ওই জন্য মা না পুরোনো চাদরগুলোই দেখবে পাতে। এবার আমি যখন যাই খুঁজে খুঁজে নতুনগুলো পাতি, মা আবার তুলে ফেলে নতুন সেই পুরোনোগুলোই পাতে। বলে ওগুলো নাকি থাক, ওগুলো থাকলে কোনো অসুবিধা নেই। এবার যদি ওই একটা মপ স্টিক কিনে দিয়েছিলাম নিচের, আমার জন্য কিনেছিলাম, নিচের জন্য কিনেছিলাম। এবার মা আমি বলেছিলাম কি পুরোনোটা তো ভেঙে গেছে, ওটা দিয়ে মুছতে গেলে 7 বার খুলে যায়, আবার ওই স্ক্রুটা লাগিয়ে আবার তারপরে ওটা দিয়ে ঠিক করতে হয়। তাই আমি বললাম কি তাহলে নতুনটা ইউজ করো। বলছে কি না না, এখনো পুরোনোটা অনেক দিন চলবে, তো নতুনটা রেখে দিই। তো এই করে করে তো আমি তো ঘর মুছে দিই নিচে গিয়ে, ওই জন্য না আমার অসুবিধা হচ্ছে। তো আজকে ভেবেছি গিয়ে ওটাকে ঠিক করব, ঠিক করে ওই পুরোনোটা নষ্টটা বের করে দেবো। অন্য ঘরে যদি নেওয়া যায় তাহলে সেই ঘরে রেখে দেবো। আর ওই পুরোনো ঘরগুলো মোছা যাবে বা ছাদের ঘর মোছা যাবে। আর ছাদের ঘরগুলো তো রয়েছে, রান্না বান্না এখন যেহেতু অন্য জায়গায় হচ্ছে, তো এখন ওখানে হচ্ছে না। আর এরপরে তো গরম পড়ে গেছে মোটামুটি, রান্না বান্না আর কি গরমে আর টক ডাল এই সমস্তই বেশি ভালো লাগে খেতে, দেখবে। সকাল থেকে না আমি কাজের চাপে ফ্রেশ হতে পারিনি, তো এখন ফ্রেশ হয়ে নিচ্ছি। আর নাইট ক্রিম মেখেছিলাম, মাঝে মাঝে মাখি, সবসময় হয় না, তো ওই জন্য আর কি ভুলে যাই। এটাই হচ্ছে সমস্যা, কাজের ফাঁকে না আমি নিজের যত্ন করতেই ভুলে যাই। আর আমি যে নাইট ক্রিমটা মাখছি এই কটা দিন ধরে খুব ভালো, স্কিনটা খুব টান টান থাকে, মানে ভীষণ একটা ফ্রেশ ফিল দেয়। কিন্তু নাইট ক্রিম তো সকালে উঠেই ধুয়ে ফেলতে হয় আমি যতদূর জানি, তো ধুতেই মনে ছিল না। সকালে সমস্ত কাজবাজ করে এখনই ব্রাশ করে তারপরে মুখটা তাড়াতাড়ি ধুয়ে নিলাম। আর এবার একটু চা করে নিলাম তো তিনজনের জন্য। আর এবারে যে গুড় দিয়ে একটুখানি গুলে নিচ্ছি, বিস্কুটের প্যাকেটও একটা বের করে নিলাম, প্যাকেট ছিঁড়ে তারপরে চাটা খেয়ে নেব। কালকে রাতে রুটি করেছিলাম, ওই আলুর তরকারি যে রুটিটা, তো অনেকে বলেছিলে যে এই তরকারিটা লুচি দিয়ে খেতে খুব ভালো লাগবে। হ্যাঁ গো দিদি, লুচি দিয়ে খেতে তরকারিটা খুব ভালো লাগবে। আমি বরকে বলেছিলাম যে লুচি করি, তার সাথে ওই তরকারিটা করি আলুর দমের মতো যেটা। তো ও বলছিল যে না লুচি করো না, ভালো লাগছে না লুচি খেতে। তো ও আবার পছন্দ করে লুচি খেতে, কিন্তু অ্যাসিডিটির সমস্যা হয়, ওই জন্য মাঝে মাঝে খেতেও চায় না। তো ওই জন্য আর রুটি করেছিলাম, খেতে চাইনি। তো ওই দুটো রুটি বেঁচেছিল, তো চা দিয়ে আর বর বিস্কুট খেয়ে নিল, আমি আর মা একটা একটা করে দুজনে দুটো রুটি খেয়ে নিলাম। আমারও না সকালে রুটি খেতে ভালো লাগে না। আর যদি একটু গরম গরম ধরো একটু আলু ভাজা একটু আলুর তরকারি হলো, একটা খেলাম, তাও গরম হতে হবে। আর বাসি রুটি খুব একটা খেতে ইচ্ছা করে না, তখন মনে হয় যে একটু চা বিস্কুট খেলেই হতো। সকালটা তো ওইভাবেই কাটে আমাদের। খুব বেশি সে খাওয়া দাওয়ার প্রতি সকাল দিকে আর নজর দেওয়া হয় না, যেহেতু বরের স্নানের প্রতি ওর দিকে একটু সেই সকালবেলাটা ওর প্রতি বেশি কেয়ার করতে হয়, বেশি টাইমটা ওর প্রতি যায়। ওই জন্য এইসব কাজ সকালবেলার দেখা হয় না। সকালবেলাটা একটা মানে তাড়াহুড়োর মধ্যে একটা যুদ্ধ চলে বলতে পারো। যাই হোক, আহ তো এই হচ্ছে ব্যাপার। চলো এবার ভ্লগে ফিরি। চায়ের বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি। আর আমার আজকে তাড়াহুড়োর মধ্যে একটা জায়গায় বেরোনোর আছে, তো আজকে যাবো মেয়ের স্কুলে। স্কুলে এই তো পরীক্ষা শেষ হয়ে গেছে, আজকে ওর বই দেবে, নতুন বই দেবে। তো আমি আর দিদি মানে আমার যা দুজনে মিলেই যাব, অদ্রিকার বইও আনবে আর এদিকে আমি আমার বইও আনবো। তো ওই জন্য দুজনে একসাথেই বেরোবো। তো আমি ওই জন্য সকাল থেকে না খুব তাড়াহুড়ো করছিলাম। আর যেতে হবে বলতে ওই টাইম দিয়ে দিয়েছে 11:30 থেকে, তো ওই জন্য আর কি টাইমের মধ্যেই যেতে হবে। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে দেখো একটা কুর্তি পরে নিয়েছি।
আর এই ধরনের কুর্তি কিন্তু আমাদের গ্রুপে তোমরা পেয়ে যাবে, বিজনেস গ্রুপে। যদি কেউ নিতে চাও তাহলে আমাদের কমিউনিটি পোস্টে আর ফেসবুক পেজে নাম্বারটা দেওয়া নেই যদিও, যাই হোক আমি নাম্বারটা একবার বলে দিচ্ছি, 9874719731। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলে এই কুর্তিটা পেয়ে যাবে। তো কুর্তিটা কিন্তু সিঙ্গেল কুর্তি, আর যে প্যান্টটা দুপাট্টাটা দেখছো ওটা আমি কলকাতা থেকে এনেছিলাম। কলকাতা থেকে বলতে একটা প্রমোশনাল কাজে গেছিলাম, তো তখন সেই দোকান থেকে আমার এই কুর্তিটার ওড়নাটা ভালো লেগেছিল, সরি প্যান্টটা, চিকনকারি আর কি, চিকনকারি একটা শপে গেছিলাম না, তো এটা আমার খুব পছন্দ হয়েছিল, তখন এই ওড়নাটা আর এই প্যান্টটা আমি নিয়ে এসেছিলাম। তারপরে ওই কাজ কমপ্লিট করে মেয়ের বই নিয়ে এসে, আর এই দেখো লাঠি দিয়ে আমাকে মারতে যাচ্ছে আরেকজন, দেখেছো কত বড় মাতব্বর। তো তারপরে এই মপ স্টিকটা আমি সেট করে নিলাম। আগে যেহেতু খোলা হয়নি, মা রেখে দিয়েছিল পরে ইউজ করবে বলে, ও মা আজকে খুলে দেখছি কি ভাঙা। এখন আর রিটার্নও যাবে না যে আমি রিটার্ন করব, কোথা থেকে কি নিয়েছি আমি বললাম না আর কি, যেখান থেকে আমরা মোটামুটি প্রায় সবাই শপিং করি। তো যাই হোক, কি কি করা যাবে, কোনো রকমে সেট করেছি কিন্তু বারবার লুজ হয়ে যাচ্ছে, খুলে পড়ে যাচ্ছে। তো ওই জন্য মাকে বলছিলাম, মা বলছিল যে দেখো রিটার্ন করা যায় কিনা। আমি বললাম যে না গো মা, রিটার্ন এখন আর হবে না, যেহেতু অনেকটা দিন হয়ে গেছে, তো এখন আর রিটার্ন দেওয়া সম্ভব নয়। তো এটা ইউজ করি যে কোনো রকমে হোক, তারপরে আবার পরে একটা কিনে নেব, কিছু করার নেই। আর এইদিকে হচ্ছে তোমার সিঁড়িটা মুছে নিচ্ছি, ঘরদোরগুলো ভালো করে মুছে নেবো, ঘরদোরগুলো মুছে ওপরে যাব। তো আগে নিচের ঘরগুলো মুছলাম, আর নিচের ঘরগুলো মুছে তারপরে মানে মুছে তারপরে কি ওপরে যাব, ওপরের ঘরগুলো মুছতে। জানো তো জীবনে না একটা কথা বলি, মানুষের প্রত্যেকটা মানুষের মানে বিভিন্ন ধরনের লড়াই থাকে। কেউ কখনো উঠে যায়, কেউ কখনো পড়ে যায়, সবাইকে জীবনে একটা টাইমের পর পরীক্ষা দিতে হয়। তবে হ্যাঁ, জীবনে যদি ভালো কাজ করবে না তাহলে দেখবে তোমার পরীক্ষা তো প্রচুর আসবে, কারণ যারা ভালো দিকে থাকে, ভালো কাজ করে, তাদের জীবনে পরীক্ষার কোনো শেষ নেই। তো তাদের জীবনে প্রচুর পরীক্ষা আসে, কিন্তু হ্যাঁ পরীক্ষার পরে যখন একটা সময় ভালো মুহূর্ত আসে তখন দেখবে অনেকটা আনন্দ লাগে। আমি একটা সময় অনেক ভেঙে চুরে ক্ষত বিক্ষত হয়ে গেছিলাম, আমি বা আমরা, সেখান থেকে একটু একটু করে তোমাদের ভালোবাসায় আর মনের জোরে এগিয়েছি। এখন কিন্তু ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে আবার একটু একটু করে নিজের ভাঙা যে জীবনগুলোকে সেগুলো জোড়া লাগানোর চেষ্টা করছি। জোড়া সবসময় ছিল, যেহেতু ওই যে বলি আমি যেহেতু আছি তাই, আর আমার ঈশ্বর যেহেতু আছে, তো সেই জায়গা থেকে ভাঙাটা খুব কষ্টকর। কিন্তু যাই হোক, তারপরে আমরা তো মানুষ, একটু না একটু আমাদের দ্বারাও কিন্তু আমরাও কষ্ট পাই, আমরাও আঘাত পাই, আমরাও জর্জরিত হই, আমরাও টেনশন পাই, আমরাও ডিপ্রেশনে চলে যাই। সবকিছু থেকে ওভারকাম করে আবার চোখ বন্ধ করে দিনরাত খেটে নিজেকে নিজের জায়গায় আবার আস্তে আস্তে মানে দাঁড় করাতে পারছি। যেভাবেই হোক না কেন, ঈশ্বর ওই যে বলি একটা পথ বন্ধ করলে 10টা পথ খুলে দেয়। তো চেষ্টা করছি আবার নিজের মতো করে একটু একটু করে দাঁড়াতে, একটু একটু করে সবকিছু ঠিক করতে। ঈশ্বরের আশীর্বাদে সবটাই ঠিক হচ্ছে ধীরে ধীরে। আর এইদিকে দেখো তোমার, চলো যাই হোক, এই কথাটাই তোমাদের বলার ছিল, তাই ভাবলাম একটুখানি বলে দিই। আসলে সবার জীবনেই লড়াই আসে, সবার জীবনেই যুদ্ধ আসে। যারা ওই যে বললাম, যারা ভালো দিকে ভালো কাজ করে, হ্যাঁ আমরা তো মানুষ, আমাদের দ্বারা প্রতিটা মুহূর্তেই ভুল হয়। কিন্তু ভুল জ্ঞানে অজ্ঞানে ভুল হলেও কারো ক্ষতি তুমি যদি না করো, তাহলে সেই ভুল ঈশ্বর কিন্তু অবশ্যই ক্ষমা করে তার শরণাপন্ন হলে। তিনি সেটা সমস্তটাই দেখে তার মতো করে তোমাকে পরিচালিত করার চেষ্টা করে। কিন্তু তুমি যদি মানে জ্ঞানে সজ্ঞানে শুধু মানুষের ক্ষতি করতেই থাকো, ক্ষতি করতেই থাকো, আর তুমি যদি তারপরে ঈশ্বরের কথা বলো, তাহলে সেই কথার কোনো মূল্য কি আদৌ থাকে আমার সত্যি জানা নেই। যাই হোক, মানুষ হয়ে কোনো মানুষের খারাপ চাইতে নেই, খারাপ বলতে নেই। যেটুকুনি ভগবান যার দ্বারা যেটুকুনি কর্ম করাবে সেটুকুনি কর্ম আমাদেরকে করতে হবে, তাই না বলো? এদিকে জামা কাপড়গুলো সব মেলে দিলাম, আর উপরের অনেকখানি কাজ করে নিলাম। তো দুপুরবেলা রান্নাবান্না সেভাবে আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আজকে। কালকের আলুর দম আর দই বেগুনের রেসিপিটা, পরপর দুটো রেসিপি শেয়ার করেছিলাম। রেসিপি আর কিছু না আর কি, আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা খুব পছন্দ করেছিলে। তো এরপরে আস্তে আস্তে ভাবছি রান্নার দিকে ফিরবো আবার। চেষ্টা করব রাতে যতটুকুনি আমার কাজ সেরে রাখার। আসলে হয়ে ওঠে না, চারিদিকে সংসারে কাজকর্ম করে না, আর এখন সকালের কাজগুলো করতে করতে তারপরে রাত জেগে এডিট করতে হয়, বিভিন্ন রকম ভিডিও পোস্ট করতে হয়, এডিট করতে হয়, আমি এত ক্লান্ত হয়ে পড়ি, আমার না রান্নার দিকে আমি নজরই দিতে পারি না। কিন্তু খুব ইচ্ছা করে যে সংসারটা, আমি খুব সংসারী মেয়ে, সংসারটাকে বাঁচিয়ে আমার গুছিয়ে সংসার করতে খুব মন চায়, কিন্তু সেটাই আমি পেরে উঠি না।
আসলে শুধু বাড়ির বউ নয়, অন্যান্য জায়গাগুলোও তো আমাকে পূরণ করতে হয়। হ্যাঁ, আমার বর আমাকে প্রচুর সাপোর্ট দেয়, কিন্তু যাই হোক তারপরে ফাইনালি কষ্টটা তো আমাকেই করতে হয়। তো সেই জায়গা থেকে আর সব দিক থেকে চাইলেও পেরে উঠি না সবকিছু। তারপরেও সবকিছুর পরে শেষ কথা হচ্ছে শান্তি, সুখ, যেটা বজায় রাখার সবসময় চেষ্টা করি। আর সংসারের মধ্যে সবার মধ্যে মিলমিশ, ব্যাস এইটুকুনি। তো ঘরের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আর দুপুরে রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। মা করেছিল ডাটা দিয়ে ডাল, মুগ ডাল, তার সাথে এখানে রয়েছে তোমার বড়া, এটা হচ্ছে ডিমের শাকের বড়া, আর গাছের লেবু, তার সাথে শাক ভাজা। ব্যাস এই ছিল সিম্পল মেনু। তো চলো আজকের মতো ব্লগটা এন্ড করলাম, ভালো থেকো।